তাহলে যে 1836 সাল থেকে আমরা দেখেছি 1876 সাল পর্যন্ত বাংলাতে যে 7টা সভা সমিতি হয়েছিল, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। সভা সমিতি গঠন করার উদ্দেশ্য, সভা সমিতির নেতা এবং সভা সমিতি কিভাবে ক্রিয়াকলাপ করেছে সেটা আমরা দেখেছি। মোটামুটি বাংলা প্রেসিডেন্সিতে কি করে সভা সমিতি তৈরি করেছিল এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাংলার পাশাপাশি সেই সমকালীন যে মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং ইংল্যান্ডে লন্ডনে যে জাতীয়তাবাদ বিকাশ, ধর্মীয় সংস্কার, সমাজ সংস্কার, শোষণমূলক অত্যাচারের প্রতিবাদে যে সভা সমিতি তৈরি হয়েছিল সেই সময়কালটা জুড়ে, তার মধ্যে আমরা আজকে মুম্বাই, মাদ্রাজ এবং লন্ডন সভা সমিতিগুলো এবং তাদের ক্রিয়াকলাপ, তাদের সময়সীমা, নেতাদের নাম, এটা আলোচনা করবো। সেটা একটা ছন্দের মধ্যে আনার চেষ্টা করছি। তারপরে তোমরা ওই বাংলার সভা সমিতি, মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং লন্ডনের সভা সমিতি একটা সূত্রে গেঁথে গোটা সভা সমিতি যে ক্রিয়াকলাপটা আস্তে আস্তে তোমার ছকে বা তোমার আয়ত্তের মধ্যে, মুঠার মধ্যে চলে আসবে। তো আমরা দেখেছিলাম বাংলাতে 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে একটা সভা সমিতি তৈরি হয়েছিল। সেই সমিতি মূলত জমিদার এবং কৃষককে একই ছাতাতলে নিয়ে এসেছিল। তার আগে বাংলা ব্রিটিশ সোসাইটি ছিল এবং তার আগে জমিদার সভা ছিল। এই জমিদার সভার 38-এ জমিদার সভা এবং 43-এর বাংলা ব্রিটিশ সভা, সেই সভাটাকে এক ছাতাতলে 51 সালে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তৈরি করা হয়েছিল। বাংলাতে একটা বড় প্রতিষ্ঠান এবং তারা কৃষকদের দুর্দশা, কৃষক পরিবারের ছেলেদের শিক্ষা, জমিদার কৃষক ঐক্য, কিছু সমাজ সংস্কারমূলক কাজ, কিছু শিক্ষা সংস্কারমূলক কাজ করিয়ে চলেছিল এবং সেটা গোটা ভারতবর্ষ জুড়ে তার খ্যাতি ছিল। ঠিক সমকালীন ওই মুম্বাই অ্যাসোসিয়েশন বলে একটা সভা প্রতিষ্ঠা করিল। তো মুম্বাই অ্যাসোসিয়েশন যে করিল সেটার মূলত দাদাভাই নওরোজি দ্বারা এটা প্রতিষ্ঠিত হলো। তো এর উদ্দেশ্য ছিল বাংলায় যেটা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি যা উদ্দেশ্য ছিল, মুম্বাইয়ের ক্ষেত্রে এটাও তাই উদ্দেশ্য ছিল। এখানেও ওই কৃষক ছিল, এখানেও জমিদার ছিল, তারাকে একসাথে তোলা নিয়ে এসেছিল, তাদের মধ্যে ইউনিট গড়ার চেষ্টা করেছিল। ইংরেজদের কৃষকদের উপর যে অত্যাচার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আবেদন নিবেদন বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করে আস্তে আস্তে যাতে করে মুম্বাইয়ে সুসংগঠিতভাবে কৃষক, জমিদার, ব্রিটিশের শাসন সব ঠিক চলে, সেটার প্রচেষ্টায় মুম্বাইও একটা পাশাপাশি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের পাশাপাশি মুম্বাইয়ে যেটা হয়েছিল সেটা মুম্বাই অ্যাসোসিয়েশন নামে পরিচিত ছিল। ঠিক তারপরে 1870 সালে মহাদেব গোবিন্দ রানাডে আর জিভি যোশী প্রমুখ ব্যক্তিগণ তারা মুম্বাই একটা পুনা সার্বজনীন সভা করল। জানি আমরা মহারাষ্ট্রের একটা টাউন আছে পুনা, মুম্বাইয়ের পাশের টাউন, সেই পুনাতে সার্বজনীন সভা করলো। এই সার্বজনীন সভার উদ্দেশ্যটা একটু আলাদা ছিল মুম্বাই অ্যাসোসিয়েশন থেকে। এখানে মূলত সংস্কারমূলক কাজের উপর আমরা জানি মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা বটে। তো মহাদেব গোবিন্দ রানাডে কিছু কিছু ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল থেকে মানুষকে শিক্ষার আলো নিয়ে আসা, প্রকৃত সংস্কারমূলক যে ক্রিয়াকলাপ, সেইটার জন্য বিভিন্ন সভা, বিভিন্ন সমিতি, ছোট ছোট ওইখানে মুম্বাইয়ের গ্রামগঞ্জ তত্ত্ব বিভিন্ন সভা সমিতি তৈরি করে বিভিন্ন ধরনের প্রচার করে, ধর্মীয় সভা করে ইনি কিন্তু জীবনটা সমর্পণ করেছেন মহাদেব গোবিন্দ রানাডে। আর তার সাথে জিভি যোশী ছিল সভাপতি। মোট কথা পুনা সার্বজনীন সভা ব্রিটিশের সঙ্গে জনতার, মানে সরকারের সঙ্গে জনতার যে একটা ক্ষোভ হচ্ছিল, সরকার আলাদা জনতা আলাদা, এই ভাবনাটাকে আস্তে আস্তে মহাদেব গোবিন্দ রানাডে ছিল যে সরকারের সাথে যেমন সমপোষণ বন্টন করে, যেমন একটা মিত্রতা হয়, এটার জন্য প্রচার করতে, যাতে করে ব্রিটিশ বিরোধী না হয়ে ওঠে কেউ। কারণ ব্রিটিশরা মানে প্রকৃত বলতে গেলে শিক্ষার আলো ভারতবর্ষে অনেক এনেছিল এবং সংস্কারমূলক কাজেও ব্রিটিশ যা চাইতো যে ভারতের মধ্যে কুসংস্কারগুলো আস্তে আস্তে যাক এবং ব্রিটিশের আইন দ্বারা সংস্কার করা যাবে এখন, সেটা মহাদেব গোবিন্দ রানাডে খুব ভালো উপলব্ধি করেছিল। তার জন্য দরকার ব্রিটিশ সরকারের সাথে জনতার একটা ইউনিট আনা। তাছাড়া তিনি ব্যবসায় নিয়েও এবং জমিদারদের নিয়েও যাতে তাদের যে সব ঠিক থাকে সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তা এই গেল মোটামুটি পুনা সার্বজনীন সভার উদ্দেশ্য। ঠিক 1825 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সমকালীন সময়ে বদিরউদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতা, জামশেদি জিজিভাই এই প্রমুখ ব্যক্তিগণের নেতৃত্বে আরেকটা মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন বলে একটা সভা তৈরি করা হয়েছিল, যেটার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সচেতনতা আনা। জনগণ যাতে রাজনীতিটাকে, পলিটিক্সটাকে ঘৃণা না করে,
কারণ পলিটিক্স যদি না থাকে তাহলে ভারতের চাওয়া পাওয়াগুলা, ভারতের ক্ষোভগুলা, ভারতের খেদগুলা, ভারতের যে প্রতিবাদের ভাষাগুলা একা একা প্রকাশ করা সম্ভব নয়, কোনো সভা সমিতি দ্বারা চিরকাল প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। একটা জাতীয় পলিটিক্স দরকার। আমরা জানি এই বছরই কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1850 সালে। তার আগে মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক সচেতনতা আনা, মুম্বাইয়ের সংলগ্ন এলাকায় গ্রামে গঞ্জে পর্যন্ত রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে যে পলিটিক্স ভাবনাটাকে নিয়ে আসা, যে পলিটিক্স কেন প্রয়োজন, পলিটিক্সের প্রয়োজনটা কোথায় আছে, এই জন্য জনমানুষ তার একটা ভাব প্রকাশ করার উদ্দেশ্যই ছিল এইটা। তো এই গেল মোটামুটি মুম্বাইয়ের ক্ষেত্রে আমরা 3টা সভা সমিতিকে সিরিয়াস নিই, যেটা ছিল মুম্বাই অ্যাসোসিয়েশন 1852, এটা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বাংলায় যেটা হয়েছিল সেইটাই একদম শুধুমাত্র দাদাভাই নরজি প্রতিষ্ঠা করেছিল। উদ্দেশ্য প্রায় একই। এখানে একটা নতুন সভা ছিল পুনা সার্বজনীন সভা, যেটা মহাদেব গোবিন্দ রানাডে করেছিল 70 সালে। মোট কথা 52, 70 এবং 85, এই 3টা মুম্বাই সভা। তারপরে মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, মুম্বাই অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রেসিডেন্সি ঢুকে গেল। এই 3টা সিরিয়াল মাথায় রাখতে হবে। তার উদ্দেশ্য একটা করে প্রতিষ্ঠাতা দলজনের নাম করলেই, পড়াটা একটু রিপিট করলেই বাংলার সাথে এইটাকে অন্য চোখে পড়তে হবে মুম্বাই হিসাবে, কারণ এটা মুম্বাই প্রেসিডেন্সি। কারণ আমরা জানি সেই সময় বাংলা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি সক্রিয় ভূমিকা পালন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমকালীন সময়। এরপর আমরা তাহলে মাদ্রাজ প্রেসিডেন্সিতে যাই, কি কি সভা সমিতি হয়েছিল এবং কি কি সভা সমিতির ভূমিকা কি ছিল। সেই সময় মানুষকে শিক্ষার আলোতে নিয়ে আসা, সমাজ সংস্কারমূলক আলোতে নিয়ে আসা, রাজনৈতিক চেতনা আনা, এটার জন্য মাদ্রাজের ক্ষেত্রে ছিল। প্রথম মাদ্রাজ 1852 হয়েছিল এখানে মুম্বাই অ্যাসোসিয়েশন, বাংলাতে হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এখানে হচ্ছে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন। এটার ছিল গুজলোর লক্ষ্মী নার্সি চাট্টু, নামটা একটু কঠিন, নামটা কিন্তু রিপিট করতে পারবার। গুজলো লক্ষ্মী নার্সি চাট্টু আর সিভি মদুলিয়ার এর প্রেসিডেন্ট ছিল এই সংস্থাটা। এটারও উদ্দেশ্য ছিল, যা ছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যা ছিল মুম্বাই অ্যাসোসিয়েশন, তাই কৃষকের কথা বলা, জমিদারদের কথা বলা, জমিদার কৃষকদের মধ্যে মিল আনা, এবং যাতে করে ইনকাম ট্যাক্স কৃষকদের মধ্যে অত্যাচার না হয়, কৃষকরা অত্যাচারিত না হয়, শিক্ষার আলো যেমন পৌঁছায়। আরেকটি বাড়তি কাজ করেছিল এরা, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, আমরা জানি না, এটা করে না, এটা এই সব কাজগুলোই করেছে। পরবর্তীকালে এইখানে আরেকটা 84 সালে মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠা হয়েছিল, খুব নাম করা প্রতিষ্ঠান। যেমন এখানে পুনা সার্বজনীন সভা ছিল, ঠিক তেমনি এখানে মাদ্রাজ মহাজন সভা। ঠিক মহাজন বলতে গেলে বুঝাইছি যারা একদম জমিদার গ্রুপের লোক, যারা ভালো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তাদের নিয়ে সভা করা হয়েছিল। এবং এটার প্রতিষ্ঠাতা ছিল সুব্রমণিয়াম আয়ার এবং এমডি রাঘবাচারী। সুব্রমণিয়াম আয়ারই এর প্রেসিডেন্ট ছিল। এটা তৈরি করেছিল 1884 সালে। এটা রাজনৈতিক কিছু মতাদর্শও দিয়েছিল, আর রাজনৈতিক মতাদর্শ দেওয়ার সাথে সাথে কিন্তু একটু সিপাহী বিদ্রোহের বিরোধিতা করেছিল। সিপাহী বিদ্রোহ ছিল 1857 সালে না। সিপাহী বিদ্রোহের মানে এর সভা সমিতির লোকের উদ্দেশ্য ছিল সিপাহী বিদ্রোহ করাটা ঠিক হয়নি, কারণ সিপাহী বিদ্রোহতে অনেক উদ্দেশ্য নিয়ে সিপাহী বিদ্রোহ করেছিল। কিছু ধর্মীয় সংস্কার করেছিল ইংরেজরা, তাদের প্রতিবাদে কেউ সিপাহী বিদ্রোহ করেছিল। কিছু শিক্ষা সংস্কার আনিছিল, তার বিরুদ্ধে অনেকেই না বুঝেই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এইসব ব্যাপারগুলার মানে এদের একটু দ্বিমত ছিল। যাই হোক, মাদ্রাজ রাজনৈতিক যে মাদ্রাজের ক্ষেত্রে, মাদ্রাজ এলাকার মধ্যে রাজনৈতিক সচেতনতা বোধের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা ছিল। এবং মাদ্রাজের মধ্যে যে কৃষক, দরিদ্র, ছাত্র সমাজ, যুব সমাজ, নারী, তাদের শিক্ষার কথা এরা বলতো। এরা মহিলা শিক্ষা, বাল্য বিবাহ কথার বিরোধী। অর্থাৎ তার পাশাপাশি ব্রাহ্ম সমাজ কাজ করে যাচ্ছে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে। এটা মাথায় রাখতে, ব্রাহ্ম সমাজের একটা আলাদা ক্লাস এখানে পড়তে হবে। ব্রাহ্ম সমাজ কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা কাজ করে যাচ্ছে। তার সাথে সাথে এই সভা সমিতিগুলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে শাসকদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক, তাদের ভুল ত্রুটি তুলে ধরা, আমাদের কিছু কথা শাসকদেরকে বলা, এইগুলাই ছিল এই সভা সমিতি। তাহলে আমরা দেখতে পেলাম মাদ্রাজে মোট কথা 2টা সভা সমিতি হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে। কি কি? মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 52-তে, আর 84-তে মাদ্রাজ মহাজন সভা। এইবার আমরা দেখব ভারতের বাইরে যে সভা সমিতি তৈরি হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে বিদেশের মধ্যে। বিদেশ বলতে তখন মানুষ ইংরেজদের সাথে একটু মিল হয়েছিল। ইংরেজদের দেখে মানুষ লন্ডনে পড়ে যেত, অনেকেই ঘর করে ফেলেছিল, লন্ডনেই থাকতে ভারতের অনেক লোক। সেই সময় ভারতের প্রায় 5% মানুষ তখন লন্ডনে বসবাস করতে শুরু করেছিল, বিভিন্ন উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, সংস্কারের উদ্দেশ্যে। এই উদ্দেশ্য নিয়ে মোটামুটি লন্ডনের মানুষ যেত। সেইরকম একটা
লন্ডনে যারা ছিল ভারতীয় তাদের নিয়ে 1862 সালে একটা কমিটি করেছিল, লন্ডন ইন্ডিয়ান কমিটি, যেটা পুরুষোত্তম দাম মাদুলিয়া বলে একজন ব্যক্তি এই সমিতিটা করেছিল, লন্ডন ইন্ডিয়ান কমিটি। অর্থাৎ এইটার উদ্দেশ্য ছিল লন্ডনে যেসব ভারতীয় থাকে তারাকে এক ছাতার তলে নিয়ে আসা, তাদের মধ্যে একটা ইউনিট আনা। তারা যেমন লন্ডনে যখন থাকছে তখন সব সুযোগ সুবিধা পায়, শিক্ষা ঠিক পায়, থাকার জায়গা ঠিক পায়, তাদের মধ্যে যেমন লন্ডনের যারা আদিবাসী তারা যেমন ইয়ারাকে ঘৃণা না করে, ইয়ারাকেও যেমন সব সুবিধা দেয়, সব সমান অধিকার পাওয়ার জন্য, তাদের ভাষাটাকে এক করার জন্য একটা কমিটি করার প্রয়োজনীয়তা অনুভব করলো। সেইটাই উদ্দেশ্য ছিল এই পুরুষোত্তম দাম মাদুলিয়ার নেতৃত্বে লন্ডন ইন্ডিয়ান কমিটি। ঠিক তার 3 বছর পর 1865 সালে দাদাভাই নওরোজি ততদিনে লন্ডনে যে বাস করত পড়াশোনার খাতিরে, রাজনৈতিক শিক্ষা খাতিরে, সেই দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, বদিরউদ্দিন তায়েবজি, আমরা জানি জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে সব এগুলা প্রথম সারির নেতা, পরবর্তীকালে হবে। তো 1865 সালে ইয়ারা লন্ডন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে একটা সমিতি করেছিল, যেটা সমকালীন যে ভারতীয়দের উপর ইংরেজদের যে অত্যাচার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছুটা অত্যাচার ছিল, ওই নীল চাষ করার সময় কৃষকদের দমানোর জন্য, বেশি ট্যাক্স আদায় করার জন্য, আইসিএস পরীক্ষায় বিচারিকের জন্য বয়স কমানো যাতে করে ভারতীয়রা চান্স না পায়, সেইটার বিরুদ্ধে, নারীকে যাতে শিক্ষিত করতে যায় তার প্রতিবাদ, নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করার জন্য, মোট কথা ব্রিটিশদের কিছু কুশাসনের কথা তুলে ধরত ইংলিশ পত্রিকার মাধ্যমে, এবং যাতে করে লন্ডনের জনগণকে জানানোর জন্য এটা করা হয়েছিল যে দেখো তোমাদের লোক আমাদের দেশে যে কি করছে। ফলে এটা কিন্তু একটা মান সম্মানের ব্যাপার আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক যখন লন্ডনে ফিরে যাবে তখন লন্ডনের লোক আর বলে তোমরা এরকম করছো, সেই খবরগুলো জানানোই ছিল মোটামুটি লন্ডন ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে। এটা একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে সেই সময়গুলার, যাতে করে ইংল্যান্ড এটা শুনলেই এটা মানে কন্ট্রোল ওদের কিছু যে হাবভাব, যে অত্যাচার, সেইগুলো একটু কমাবার চেষ্টা করবে এসে করে। এবং তারা ভারতীয় যাদের এমনি সব সম্পর্ক ঠিক ছিল, তা সত্ত্বেও দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, বদিরউদ্দিন তায়েবজি, যত কিছু তার মধ্যেও যদি কিছু ভুল ত্রুটি ছিল সেইগুলাকে যাই করে ওইখানে সংবাদপত্র সৃষ্টি করে ওইখানেই মানুষকে, ব্রিটিশের মানুষকে ইংলিশে লিখে সেটা বোঝানোর চেষ্টা করেছিল যে দেখো তোমাদের প্রতিনিধিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ওই ভারতবর্ষে যেয়ে কি কি অত্যাচার করে চলেছে। যাই হোক, ঠিক তার পরের বছর এখানে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে একটা কমিটি করলো, যেটা 1866 সালে ছিল। এটা দাদাভাই নওরোজির নেতৃত্বে হয়েছিল, আর ফিরোজ শাহ মেহতাও এখানে অংশগ্রহণ করেছিল। এটা ছিল ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তার সাথে ভারতের রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠা ছিল, বিভিন্ন সভা সমিতি জটা হয়েছে, তথা একটা করে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে খণ্ড বিখণ্ড, কোথাও বাংলাতে, কোথাও মুম্বাই, কোথাও তাদের সাথে ইংল্যান্ডের যে রাজনৈতিক সংস্থা তাদের একটা সুসম্পর্ক আনার চেষ্টা করেছিল, নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু ক্রিয়াকলাপ, কিছু ট্যাক্সের পরিমাণ, হিসাব নিকাশ, এইগুলোর ক্ষেত্রেও দাদাভাই নওরোজি তো পরবর্তীকালে অংশগ্রহণ করেছে, প্রচুর অর্থনীতির লোক, তো সেইগুলাও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দ্বারা ইংল্যান্ডের সঙ্গে কিছু ডিল হইতো, যে এই কাজটার জন্য এত টাকা আসছে, তুমি কত টাকা দিলে, হিসাব নিকাশ, সব ডিলিং সিস্টেমটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা দাদাভাই নওরোজির নেতৃত্বে ভারতীয় পলিটিক্সদের বোঝানোর জন্য দাদাভাই নওরোজি ইউজ করতো, যে এই টাকা গেল, এই খরচ গেল, হিসাব নিকাশের যোগসূত্র কাজ করতো। সেই কোম্পানিটার, সেই সংস্থার নাম ছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। মোটামুটি ব্রিটিশের ক্ষেত্রে আমরা এই তিনটাই দেখতে পাই, লন্ডনের সভা সমিতি, লন্ডন ইন্ডিয়ান কমিটি, পুরুষোত্তম দাম মাদুলিয়ার নেতৃত্বে ছিল 62 সালে। তারপর হয়েছে লন্ডন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি এবং বদিরউদ্দিন তায়েবজি 65 সালে। এটা ভুল ত্রুটিগুলোকে তুলে ধরতো, ভারতীয় যে ইংরেজদের অ্যাক্টিভিটির ভুল ত্রুটিগুলো ইংরেজ সংবাদপত্রের মাধ্যমে, জনসভার মাধ্যমে, প্রচারের মাধ্যমে লন্ডনে প্রচার করা হয়েছিল। আর একটা ছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রিয়াকলাপের সঙ্গে ভারতের রাজনৈতিক দলের সঙ্গে লন্ডনের রাজনৈতিক দলের একটা যোগসূত্র, টাকা পয়সার হিসাব, অর্থনীতির হিসাব, সব সংস্থাগুলো এটা একটা যোগসূত্রের কাজ করে, এটা কোনো বিচারিতা বা বিরোধিতা করে না। তো এই গেল আজকের মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং লন্ডনের সভা সমিতির কি করে কাজ করতো, কি করে মোটামুটি 1830-50 সাল থেকে 1885 এরপরে যে কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা হবে, এরপর সবকিছু এই বাংলা সভা সমিতি, মুম্বাই সভা সমিতি, মাদ্রাজ সভা সমিতি, লন্ডন সভা সমিতি সব এক জায়গায় এসে জড়ো হয়ে কি তৈরি হবে, ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং এবার জাতীয় কংগ্রেস একদিকে আর ইংরেজ সরকার একদিকে। আমরা জানি এখানে 1857 সালের পর ইংরেজ সরকার হয়ে গেছে, এখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নাই। এই এলাকাটা ইংল্যান্ড থেকে ডাইরেক্ট শাসন হয়, মহারানী দ্বারা, ইংল্যান্ডের পার্লামেন্ট দ্বারা শাসন হয়, এবং এখানে ভাইসরয় পদ প্রতিষ্ঠা হয়েছে। এই একদিকে ভাইসরয় পদের
রাজনৈতিক দল, তাতে ভারতীয় লোকও থাকতো, এবং একদিকে কংগ্রেস পার্টি, এইভাবে মিলে একটা ধারাবাহিক সমান্তরাল পথে কিভাবে ভারতকে আগাবে 85 সালের পর, সেটা আমরা কিছু ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি, যে 85 থেকে 11 তক, 11 থেকে 29 তক ক্রিয়াকলাপগুলো। আর তার মাঝেও কিছু এই 57 সালের থেকে 85 সালে আরো কিছু আইন, আরো কিছু নাট্যাভিযান নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, সংবাদপত্র আইন, ইলবার্ট বিল বিতর্ক, এই সকল জিনিসগুলো নিয়ে আমি একটা সংক্ষেপে একটা যাতে করে সহজেই মনে থাকে সবার কি কি হয়েছিল ওই অ্যাক্টিভিশনটা, সেটার জন্য একটা ভিডিও বানাবার চেষ্টা করছি। আশা করি এইটা করে তারপর যেগুলো পড়তে হবে, সেটা সংবাদপত্র একটা সুর আনতে হবে, কিছু উপজাতি বিদ্রোহগুলোকে একটা সুরের মধ্যে আনতে হবে, আর কিছু শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার যে ব্যাপারটা, সেটার মধ্যে একটা সুরে আইনে মোটামুটি 65 সাল থেকে 85 সাল তক ইতিহাসটাকে কন্ট্রোল আনা যাবে, এবং সেটার মধ্যে একটা ধারণা, একটা বেস তৈরি হয়ে যাবে সবাই। তারপর ইতিহাসটার মধ্যে প্রায় 80% তো তোমার মধ্যে দখলে থাকবে। আর সর্বোপরি বইটা পড়ার ইন্টারেস্ট হিসেবে, যে আমি বইটা পড়ে বুঝতে পারবো আমি কি পড়ছি, আমি কোন জায়গাটা পড়ছি, আমি এবার আমার এখন ধারণাই নেই, আমি শুধুমাত্র ইতিহাসটাকে একটা প্রশ্ন উত্তরের ছকে নিয়ে চলে যায় সবাই। এই প্রশ্ন উত্তরের থেকে খুঁটে যেখানে সেখানে খুঁটে পায়রার মতন ধান খেলে হবে না। ইতিহাসটার একটা ধারণা চাই, ধারণা যদি চলে আসে, তারপর তোমার নিজের মধ্যে যে কোনো প্রশ্ন উত্তর লেখার একটা রাইটিং স্কিল, নলেজ তো আছেই, সেটার মধ্যে স্কিল নিয়ে, হ্যাঁ, তবে আরো কিছু তথ্যের জন্য নিখুঁত বই পড়া তো একদম অবশ্যই বই পড়তে হবে, বইয়ের বাইরে কোনো কিছুই নয়। একটা বেস আসার পর বই পড়তে ইন্টারেস্ট হিসেবে আমি কি পড়েছি বুঝতেও পারবো, এবং বড় যে কম্পিটিশন পরীক্ষা, মূলত ইতিহাসটা বেস করি এখন পরীক্ষাগুলো হয়, ইতিহাসের ধারণা অত্যাবশ্যকীয়। তার জন্য আরো দেখি কিছু ভিডিও সহজ করে, যাতে করে পড়াশোনা দরকার এবং যেটা প্রয়োজনীয় সেইগুলোকে একটা ছকের মধ্যে নিয়ে আসার আমি চেষ্টা করে চলেছি। ঠিক আছে।